সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। সাথে আছি আমি ডক্টর তৌফিক জোয়ারদার। আজকে নতুন বছর শুরু হচ্ছে, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নতুন একটি বাংলাদেশে আজকে আমরা কথা বলছি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, কথা বলছি স্বাস্থ্য খাত সংস্কারে আমাদের প্রত্যাশা নিয়ে। আজ থেকে ঠিক এক বছর আগে আমরা কথা বলেছিলাম নতুন বছরে আমাদের ভাবনাগুলো নিয়ে। আর আজকে আমরা কথা বলছি খুবই সুনির্দিষ্টভাবে এই খাতে আমাদের যে সমস্যাগুলো আছে তা সংস্কারে আমরা কি ভাবছি, তার সমাধান নিয়ে আমরা কি ভাবছি, সেই বিষয়গুলো নিয়ে। আমাদের নতুন বাংলাদেশে তাই আমাদের নতুনভাবে চিন্তা করার একটা যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ আমরা বছরের প্রথম দিন থেকেই কাজে লাগাতে চাই। আর সেই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন বিশিষ্ট অতিথিকে। আমাদের সাথে আছেন জাতীয় অধ্যাপক ডক্টর AK আজাদ খান, সভাপতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। আরও আছেন ডক্টর আবু মোহাম্মদ জাকির হুসেন, সভাপতি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট। এবং আছেন অধ্যাপক লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছরের শুভেচ্ছা। এবং আমি অধ্যাপক আজাদ খান আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি আলোচনা। স্বাস্থ্য সংস্কার নিয়ে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। আমরা আপনার ভাবনা শুনতে চাবো যে সংস্কার নিয়ে আপনি কি ভাবছেন। আমি দুটো প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে বাংলাদেশের স্বাস্থ্য খাত সংস্কারের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন তাহলে সবচেয়ে বড় সমস্যাগুলো আপনি কি মনে করেন যে বাংলাদেশে আছে, এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনার প্রক্রিয়াগত চিন্তাটা কি, কিভাবে প্রসেসটা কি, কিভাবে আপনি তার সমাধান করতে চাবেন, মানে অ্যাজ অ্যান এক্সপার্ট ইন দ্য ফিল্ড, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ধন্যবাদ। দেখুন, স্বাস্থ্য তো একটা বলা যায় যে মানুষের মৌলিক অধিকার, বাংলাদেশ কনস্টিটিউশনে তা আছে। তাহলে বহুদিন থেকেই তার চিন্তা করছি আমরা যে এটা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা করা যায় কিনা। এবং আমার মনে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশেও সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা করা সম্ভব। আমি এই প্রসঙ্গে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির পক্ষ থেকে, তখন অধ্যাপক লিয়াকত আলীও ছিলেন, একসাথেই ছিলাম, যে আমরা গার্মেন্টস শ্রমিকদের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা দিয়েছি 1 বছরের বেশি 10,000 বেশি লোককে। এবং আপনি অবাক হবেন যে সেই 10,000 লোককে যে স্বাস্থ্য সেবা দিয়েছি সার্বজনীন, তাতে মাত্র আজকের থেকে এটা হচ্ছে প্রায় 5-7 বছর আগে, তাতে সর্বসাকুল্যে মাথা প্রতি খরচ হয়েছে 480 টাকার মতো। এখানে কিন্তু আপনাকে একটা চিন্তা করতে হবে, এরা সব কম বয়স্ক লোক, শুরুর থেকে সুস্থ ছিল, কাজে খরচ কম হয়েছে। তো এখন কথাটা হলো যে আমাদের যদি হেলথের বাজেট কিছুটা বাড়ানো হয়, স্বাস্থ্য সেবা ব্যবস্থাটা উন্নত হয়, এবং আমরা যদি ঝুঁকিটা শেয়ার করতে রাজি থাকি, তাহলে সার্বজনীন স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব। এবং এটাই আমাদের অভিপ্রায় হওয়া উচিত। আচ্ছা। এবং এখানে একটা কথা বলবো যে মিক্সড মডেলও তো অনেক জায়গায় আছে, যেমন এমনকি ইউকেতেও এখন কিছু মিক্সড হয়ে গেছে। তো মিক্সড হয়ে গেলেই সার্বজনীন রাখাটা খুব মুশকিল হয়ে যায়। যেখানে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীতে খুব ভালো আছে, ওখানে প্রাইভেট হেলথ কেয়ার নাই। জি, নাই। তো আমি বলবো যে আমাদের চেষ্টা হওয়া উচিত যে কী করে সার্বজনীন স্বাস্থ্য সেবা দেওয়া যায়। এখানে আমি উল্লেখ করতে চাই, নাম উল্লেখ না করেই বলছি, মেজর অনেক পলিটিক্যাল পার্টি তারা কিন্তু ঘোষণা দিয়েছে, তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে ঘোষণা করেছে তারা স্বাস্থ্যের বাজেট বাড়াবে। জি। তা আমি তাদের যে সেই অভিপ্রায়কে সন্দেহ করতে চাই না, আমি চাই তারা বাড়াবে। যদিও তারা কেউ বলছে 5% জিডিপি বাড়াবে,
5% জিডিপি হলে তো একেবারে সোজা। তো 5% পারবে কি পারবে না তা বলছি না, কিন্তু বাড়াবে এটাকে ধরে আমাদের উচিত যে কিভাবে রিস্ক শেয়ার করে জি সার্বজনীন স্বাস্থ্য দেওয়া যায়। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটু ডক্টর জাকির হোসেন আপনার কাছে আসতে যাচ্ছি। একটা খুব প্রচুর আলোচনা হচ্ছে এবং প্রচুর পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতকে অর্থাৎ সেক্টরকে প্রশাসনিক ক্যাডারের বাইরে একটা পৃথক কমিশনের অধীনে এনে সেবা দেওয়ার বিষয়ে কথাবার্তা হচ্ছে। এটা নিয়ে পত্রপত্রিকাও প্রচুর লেখালেখি হয়েছে। তো আমি একটু এর সুবিধা এবং অসুবিধার দিক একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এবং এ বিষয়ে আপনার ভাবনা কি? এটা কিন্তু সম্পূর্ণ আমার ভাবনা। মুহিত সাহেব, প্রাক্তন অবসরপ্রাপ্ত সচিব, উনি এটা অনেকের জন্য খুব সহজ করে দিয়েছেন যখন এই ঘোষণা এসেছে স্বাস্থ্য এবং শিক্ষা বর্তমান যে প্রশাসনিক কার্ডার আছে এর বাইরে যাবে। কারণ এর বাইরে কি ফর্মে যাবে, কি রূপে যাবে সেটা কিন্তু পরিষ্কার আমাদের কাছে জানা নাই। আর আমরা মনে করি যে, আমি একজন চিকিৎসক হিসেবে মনে করি যে এটা যদি চিকিৎসা সেবা ব্যবস্থা যদি বাইরে চলে আসে তাহলে কতগুলা ভালো দিক আছে। এবং এর সাথে আমি আরেকটা কথা বলবো, যতগুলো টেকনিক্যাল আপনার কৌশলগত প্রকৌশলগত যে মন্ত্রণালয়গুলো আছে, যেমন এগ্রিকালচার, যেমন ইঞ্জিনিয়ারিং, লোকাল গভর্নমেন্ট যে ইঞ্জিনিয়ারিং, যেটা আইসিটি, এইগুলো কিন্তু এত টেকনিক্যালি ডেন্স যেগুলো বাংলা, ইংরেজি, ইতিহাস বা ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি যারা পড়ে এসছেন তাদের পক্ষে পড়া জানা সম্ভব না। তো সেই হিসেবে যদি আমাদেরকে আলাদা থাকতে হয় তাহলে আমরা চাইবো যে আলাদা ঠিক আছে, কিন্তু একটা স্বাধীন সত্তা থাকবে, স্বাধীন সত্তা থাকবে নিজেদের ব্যাপার নিজেদের সিদ্ধান্ত নেওয়ার জন্য। এর কতটা ভালো দিক হলো যে সিদ্ধান্ত যেগুলো হবে এগুলো বুঝে শুনে নেওয়া হবে, মানে ইনফর্মড ডিসিশন মেকিং যেটাকে বলা হয়। তো এইটা সুবিধা হবে। এবং এই সেক্টরে যারা কাজ করে এসছেন তারা জানেন যে হোয়ার দ্য শু ইজ পিঞ্চিং, হ্যাঁ, যেটা বাইরের মানুষকে যারা সম্ভব না। তাহলে ওনারা সে অনুযায়ী স্পেসিফিক্যালি কিছু সিদ্ধান্ত নিতে পারবেন, লোকাল কন্ডিশনের উপর ভিত্তি করে নিতে পারবেন। এবং যে টাকা পয়সা যে অর্থায়ন যেটা হয় সেটা আরও, আমার বিশ্বাস, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আরও অনেক বেশি সুদক্ষভাবে ব্যয় করতে পারবেন যেখানে যেটা যতটুকু প্রয়োজন। তো এই যে সুযোগ সুবিধাগুলো এগুলো আসবে। একটা অসুবিধা আছে, ওটা হলো কিছু নবীন চিকিৎসক যারা আছেন তারা এটাকে ঠিক পুরোপুরি এখনও জানেন নাই, বুঝার চেষ্টা করছেন হয়তো, কিন্তু জানা বোঝার আগেই তারা হয়তো কিছুটা সন্ত্রস্ত, ভীত যে শেষে আম ছালা দুইটা যায় কিনা। তো আমাদের ইয়ে হলো যে যেহেতু আমরা সবাই মিলে এই বিষয়ে কাজ করব, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের ক্ষতি হোক এমন কিছু চাইবো না। আপনি নিজে তো ক্যাডারে ছিলেন, স্বাস্থ্য ক্যাডারের কাজ আমি ছিলাম, জি। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো। আমি একটু অধ্যাপক লিয়াকত আলী আপনার কাছে আসতে যাচ্ছি। স্বাস্থ্য মানব সম্পদ, আমরা জানি যে স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম একটি স্তম্ভ, এবং এই স্তম্ভ নিয়ে কিন্তু সরকারের কাজ হয়েছে অতীতেও এবং এখনও হচ্ছে, অর্থাৎ হালনাগাদ করা হচ্ছে আমাদের যে হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি আছে, এবং আমি জানি আপনি সেটার সাথে নিজেও সম্পৃক্ত আছেন। তো সেই আলোকে, অর্থাৎ এই হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি যে আপডেট করা হচ্ছে, সেই আলোকে আমাদের সংস্কারের যেই প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার সাথে এটা কতটুকু অ্যালাইন্ড, বা কি ধরনের সংস্কার এই ক্ষেত্রে আসতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ডক্টর তৌফিক আপনাকে, এবং এই সুযোগে চ্যানেল 24-এর দর্শক শ্রোতাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আসলে আপনি তো জানেন যে হেলথ ওয়ার্কফোর্স, মানব সম্পদ, চিকিৎসা মানব সম্পদ হচ্ছে একটা প্রধান পিলার। WHO-র যে 6টা পিলার রয়েছে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, তার প্রধান একটি পিলার। এবং সেটার জন্য যে স্ট্র্যাটেজি, যেটা 16 সালে ছিল, 23 সালে আপডেট হলো, আপডেটটা এখনও অপেক্ষায় রয়েছে ডিসেমিনেশনের। কিন্তু এটি বর্তমান যে প্রেক্ষাপট, রাজনৈতিক যে পরিবর্তন এবং আমাদের যে মুক্তির একটা আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে পথে আমরা যেভাবে এগোচ্ছি, এখন একটা বড় সুযোগ এসছে সেই কৌশল বাস্তবায়নের। কারণ সেই কৌশলে অনেক কিছুই বাস্তবায়ন করা যেত না যদি কোনো ধরনের এই ধরনের একটা স্বাধীন বা জনমুখী সরকারের প্রতিষ্ঠা থাকতো। তাহলে সেক্ষেত্রে আপনি জানেন যে আমাদের প্রথম সমস্যা হচ্ছে পরিমাণগত, এবং পরিমাণগত শুধু চিকিৎসকের না, একদম সহায়ক স্বাস্থ্যসেবা।
এবং সেই পরিমাণগুলো খুব বৈজ্ঞানিকভাবে নির্ধারিত ছিল না। আপনার নিজেরও গবেষণা রয়েছে, আমারও রয়েছে আমাদের, এবং সেখান থেকে WHO যে ওয়ার্কলোড ইন্ডিকেটার্স ফর স্টাফিং নিড, উইসেন পদ্ধতিতে কি পরিমাণ লাগবে সে বিষয়ে কিন্তু এখন ডকুমেন্ট রয়েছে। সেই ডকুমেন্টের ভিত্তিতে আসলে পরিমাণটার মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, অনেকগুলো রয়েছে ভ্যাকান্ট পোস্ট প্রায় 30-40% এবং সহায়ক জনশক্তির ক্ষেত্রে আরও অনেক শতাংশ শূন্য স্থান রয়েছে। তাহলে প্রথমে শূন্যগুলো পূরণ করতে হবে এবং সেগুলোর সাথে পরবর্তীতে আরও নতুন পদ নির্ধারণ করতে হবে। এবং বিশেষ করে যেসব হাসপাতাল বা প্রজেক্ট নতুন তৈরি হচ্ছে সেগুলোতে কিন্তু তৈরির সাথে সাথে জনবলটা এখন কি হয়, আগে তৈরি হয়, যন্ত্রপাতি কেনা হয়, অবকাঠামো হয়, তারপরে জনবলের জন্য যায়, ওগুলো তখন পুরনো হয়ে যায়, যন্ত্রের ওয়ারেন্টি চলে যায়, এটা একসাথে করা দরকার। তো এইগুলো অনেকগুলো পরিমাণগত বিষয় রয়েছে। আর সেখান থেকে যখন ডিপ্লয়মেন্টের কথা আসে তখন ইকুইটেবল না, হয়তো এই বিভাগে অনেক আছে, ঢাকায় আছে, আর জায়গায় নেই। তাহলে এই যে ন্যায্যতার অভাব রয়েছে, তাহলে বৈষম্যহীনতা, অঞ্চলে অঞ্চলে বৈষম্যহীনতার ব্যাপার রয়েছে। আবার এই যে পরিমাণগত তার সাথে গুণগত ব্যাপার রয়েছে। কোয়ালিটি অ্যাসুরেন্সের বিষয়ে আমাদের সেরকম নেই। এখন একটা অ্যাক্রেডিটেশন কাউন্সিল হয়েছে, শুধু ডাক্তারদের রেজিস্ট্রেশনের জায়গাটি গেছে, কিন্তু অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের স্বাস্থ্য সেবার যে অ্যাক্রেডিটেশন সেটা নেই। জনশক্তির, অন্যান্য জনশক্তির অ্যাক্রেডিটেশনের বিষয়টা, পরবর্তীতে যে কন্টিনিউড এডুকেশন, মেডিকেল এডুকেশন, সেটার অভাব রয়েছে। আবার এর সাথে আরেকটা সমস্যা রয়েছে যে প্রোডাকশনের, অর্থাৎ আমরা যে এডুকেশন বলছি, ট্রেনিং বলছি, তার কিন্তু অ্যালাইনমেন্ট নেই। আমার নিড হয়তো অ্যানেস্থেসিওলজি, কিন্তু আমি তৈরি করছি হয়তো অন্য শাখায়। তো সেই যে নিড অ্যালাইনমেন্ট করা, সেটারও সমস্যা রয়েছে। কাজে সংস্কারের একটা প্রধান বিষয় হয়ে জিনিসগুলোকে একটা অ্যালাইনমেন্টে আনা, এর জন্য মডার্ন টেকনোলজি ইত্যাদি ইত্যাদি। আরেকটা বড় বিষয় হচ্ছে যে এই যে হেলথ ওয়ার্কফোর্সের মোটিভেশন, রিটেনশন যে আমি গ্রামে রাখবো, তার জন্য মোটিভেশনের যে অংশটা, সেখানে ট্রান্সপারেন্সি ইত্যাদি ছাড়াও, অ্যাকাউন্টেবিলিটির সমস্যা ছাড়াও আমাদের যে সমস্যাটা হয়েছে মোটিভেশনের ক্ষেত্রে, বিশেষ পলিসিগুলো খুব স্পষ্ট না। সেটা ডক্টর জাকির সাহেব যেভাবে বলছিলেন, সে ডক্টর জাকির সাহেবের কথার পরিপ্রেক্ষিতে আমি ছোট্ট যোগ করি যে আসলে আমাদের চিকিৎসক বৃন্দ, যে এটা যে বিশেষ পেশা, তাদেরকে যে মোটিভেশন দিতে গেলে যে আলাদা একটা অংশ করতে হবে, সেটা বিশেষ ক্যাডার সিস্টেমের মধ্যে যে সম্ভব না। আমরা একটা বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে গেছি, এবং সেইখানে একটা আলাদা ইনসেন্টিভ সিস্টেম তৈরি করতে গেলে যে তাদেরকে বিশেষভাবে আলাদা একটা স্বাস্থ্য জনশক্তির মধ্যে আসতে হবে, সেই বিষয়টা রয়েছে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই যেন তাদের স্বাধীনতা থাকে এবং তাদের পলিসি তারাই নির্ধারণ করতে পারে, সেটা যেন আবার প্রশাসনিক সেই বেড়াজালে আবদ্ধ না হয়, সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। সেটা আরেকটা বিষয়। আরেকটা বিষয় হয়ে গেছে যে এর সাথে আমরা যে সহায়ক জনশক্তি, তাদের ক্যারিয়ার প্ল্যান, তাদের রেজিস্ট্রেশন, তাদের অ্যাক্রেডিটেশন, তাদের যে পেশাগত রেজিস্ট্রেশন, ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্ট বাদে কারো রেজিস্ট্রেশন সিস্টেম নাই। কাজে আমি জনশক্তির যখন আমরা সমস্যা বলছি, তার একটা বৃত্তের মতো নানান সমস্যা, তাদের যে পারফরমেন্স ম্যানেজমেন্টটাও এসিআর ভিত্তিক, যে এক ধরনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে খুশি করলেই শুধু একটা ভালো থাকবো, সেখান থেকে বেরিয়ে এসে যে 360 ডিগ্রি যে এক ধরনের ইভ্যালুয়েশন, পারফরমেন্স, সেগুলো তো সমস্যা রয়ে গেছে। তো এই সমস্তগুলোকে মেলালে আসলে সংস্কারের বিষয়গুলো স্ট্র্যাটেজিতে যে বিভিন্ন রকম খাতে রয়েছে, তার সাথে এখন একটা বিশেষ সুযোগ এসছে। এবং অধ্যাপক এজাজ খান স্যার যেটা বলেছেন, যে যদি এখানে কিছুটা বাজেট বৃদ্ধি হয়ে যায়, তাহলেই কিন্তু আমরা হয়তো প্রসঙ্গ পেলে পরে আলাপ করব, কিন্তু তাহলে কিন্তু এই যে স্বাস্থ্য জনশক্তির যে ইনসেন্টিভ দেওয়া এবং তার সাথে যে স্বাস্থ্য ব্যবস্থার কোয়ালিটিকে যুক্ত করা, অ্যাক্রেডিটেশন যুক্ত করা, এবং তার সাথে যে তাদের ক্যারিয়ার প্ল্যান যুক্ত করা, এগুলো কিন্তু অসম্ভব নয় বাংলাদেশে এখনকার বাস্তবতায়। আচ্ছা, আমি একে আজাদ খান স্যার আপনার কাছে আসছি। আপনি যে কথাগুলো বললেন, সেখানে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার কথা বলেছেন এবং সেখানে স্বাস্থ্য অর্থায়নের বিষয়টি এসেছে। অর্থায়নের পাশাপাশি কিন্তু স্বাস্থ্যের যে গভর্নেন্স, অর্থাৎ এর যে সুশাসন, সেই বিষয়টিও কিন্তু খুব একটা মানে আলোচ্য বিষয় আর কি। এটাকে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন? বিশেষ করে বাংলাদেশে কিন্তু বিগত সরকারি সময় প্রচুর দুর্নীতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এগুলোকে কোনোভাবে আপনার কি মনে হয় যে আপনার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার কোনো চিন্তা বা কোনো প্রক্রিয়া কি আপনার মনে হয় যে আপনি শেয়ার করতে চান? এগুলো তো অ্যাড্রেস করতেই হবে যদি আমরা স্বাস্থ্য সেবা দিতে চাই মানুষকে লিমিট ও বাজেটের মধ্যে। আপনি দেখুন পৃথিবীতে এমনকি উন্নত দেশেও বাজেট লিমিটেড, তো তাই না? তো তার মধ্যে দিতে গেলে এই করাপশন তো সম্পূর্ণ বন্ধ করতে না পারলেও সহনীয় পর্যায়ে তো আনতেই হবে। পৃথিবীতে কোথাও করাপশন সম্পূর্ণ বন্ধ করতে পারেনি, এটা তো পার্ট অফ হিউম্যান নেচার আছে তো কিছু, কিন্তু এটাকে একটা সহনীয় পর্যায়ে না আনলে তো কাজটা হবেই না, তাই না? তো জবাবদিহিতা আনতে পারতে হবে, বুঝলেন না?
তো সেই জবাবদিহিতা খালি ওই নিচের লেভেলে হলে হবে না, একদম উপরের লেভেল পর্যন্ত জবাবদিহিতা আনতে হবে, এবং আমি মনে করি এটা সম্ভব। অবশ্যই সম্ভব। জি, ধন্যবাদ স্যার। ডক্টর জাকির হোসেন, একটু সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে যাব যে আপনি তো প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে আপনার কর্মজীবনেও কাজ করেছেন, অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্যসেবা, এবং এখনো যে কমিউনিটি হেলথ কেয়ার ট্রাস্ট, সেটার আপনি সভাপতি। এটার সাথে আমি একটু ইনফরমেশন সিস্টেমের একটা সম্পর্ক দেখতে চাচ্ছি, কারণ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য তৃণমূল পর্যায় থেকে যে তথ্যগুলো উঠে আসে, সেই তথ্যগুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার একটা প্রয়োজন পড়ে, এবং আমরা জানি যে এই তথ্য সংগ্রহ করা এবং সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আমাদের কিন্তু কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে যে তথ্য, কারণ তাদের সেই ট্রেনিংটা হয়তো নেই। এই বিষয়টিকে আপনি আদৌ মনে করেন যে এটাকে অ্যাড্রেস করার প্রয়োজন আছে কিনা, বা কিভাবে করা যেতে পারে, অর্থাৎ হেলথ ইনফরমেশন সিস্টেমকে গ্রাসরুট লেভেলে আপনি কিভাবে? গ্রাসরুট লেভেলে কথাটা আমি বলছি, উপরে বলছি না, নিচে যে সমস্যাগুলো আছে। একটা হলো আমাদের যে গ্রাসরুট যে কর্মীরা আছে তাদেরকে একটা করে আপনার ট্যাবলেট দেওয়া হয়, ল্যাপটপ টাইপের, আর একটা সফটওয়্যার দেওয়া হয়, একটা মোডেম থাকে, কিন্তু অনেক জায়গাতে তো আপনার নাই, ইন্টারনেট কাভারেজ নাই, তো সেখান থেকে এই তথ্যগুলো দেওয়া সম্ভব না। আবার অনেক সময় সফটওয়্যারকে আপডেট করতে হয়, সেটা বিলম্বিত হয়। অনেক সময় যে উপকরণগুলো দেওয়া হচ্ছে সেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, কাজ হচ্ছে না, এবং অনেক সময় রোগীদের এত চাপ থাকে যে দিনেরটা দিনে করা যায় না, হয়তো রাতেবেলা তাদেরকে ইনপুট দিতে হয় বা বেশ কিছুদিন পর ইনপুট দিতে হয়। এই সমস্যাগুলোর কারণে কিন্তু ডাটা টাইমলি আসে না অনেক সময়, এবং অ্যাকুরেসি নিয়ে প্রশ্ন আছে। তো এবং কিছু প্রশিক্ষণে, যেটা আপনি বললেন, সেখানে প্রশিক্ষণ অনেক সময় ঘাটতি হয়, এবং মাঝে মাঝে আমাদেরকে যখন আপডেট করতে হয় সফটওয়্যার, নতুন করে একটু ট্রেনিং দেওয়ার ব্যবস্থা থাকতে হয়। এইগুলো একটু ঘাটতি আছে আমাদের, যে জন্য যে আমরা এভিডেন্স বেসড যে ডিসিশন মেকিংটা এটা আমরা করতে পারছি না। আরও একটা ব্যাপার আছে, এটা হলো এই যে এভিডেন্স বেসড ডিসিশন হবে, এটা কিন্তু একটা কালচারাল ব্যাপার, সংস্কৃতির ব্যাপার। যারা ব্যবস্থাপক, তারা যে সিদ্ধান্ত নেবেন তথ্যের ভিত্তিতে, তো সেই তথ্যের আপনার শুদ্ধতা নিয়ে একটা ব্যাপার আছে। আবার এইদিকে ওনারা যেটা ব্যবহার করেন না এই তথ্য, যে জন্য নিচের দিকে অতখানি আপনার গুরুত্ব দেওয়া হয় না, যে ওরা থেকে এটা দেখবেন না, পড়বেন না, ব্যবহার করবেন না। তো ওই কালচারটা, ওই সংস্কৃতি তৈরি করতে হবে ব্যবস্থাপকদের মধ্যে, যেটা এখনো হয়ে ওঠে নাই। কেউ করেন, আজকাল এটা বেড়েছে, কিন্তু তারপর এটা ট্রেনিংয়েরও কি বিষয় আছে? ট্রেনিং তো অবশ্যই আছে, ট্রেনিং প্রয়োজন আছে, এবং কিন্তু ট্রেনিং হলেও হবে না, ওটা ওই যে মানসিকতাটা এবং সেই যে আবহাওয়াটা, যে এটা একটা ম্যানেজমেন্ট কালচার, ওখানে এভিডেন্স ব্যবহার করতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ওই জিনিসটা এখনো তৈরি হয়নি। আরেকটা কথা আমি এখানে বলে নেই, জাতীয় অধ্যাপক আজাদ সাহেব যারা বলছিলেন, এটাকে আমি আরেকটু এক্সটেন্ড করি। ওটা হলো, এবং এটা আপনি আমার প্রথম যে প্রশ্ন করেছিলেন, যে এটা যদি আমাদের আলাদা একটা কমিশন হয় স্বাধীন, তাহলে আমরা কি করতে পারবো? আমরা বেতনের যে কাঠামোগুলো আছে, সুযোগ সুবিধার যে কাঠামোগুলো আছে, প্রশিক্ষণের যে কাঠামোগুলো প্রয়োজন আছে, সেগুলোকে অ্যাসেস করে সেই অনুযায়ী আমরা সেবা দিতে পারবো। এটাও একটা গভর্নেন্সের মধ্যে কে কী রোল প্লে করবে, কার সাথে আরেকজনের সম্পর্কটা কীরকম হবে, সুপারভিশন, মনিটরিং, রিভিউ, অ্যাসেসমেন্ট, এগুলো কীভাবে হবে, এগুলো কিন্তু গভর্নেন্সের পার্ট হিসেবে আসতে পারে। তো এই কাজগুলো তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের কাজগুলো, যেহেতু আমরা এরিয়াটা কাজ করি, আমরা বুঝি, তো সেই সিদ্ধান্তগুলো আসলে গভর্নেন্স সিদ্ধান্তগুলো আমরা ইনফ্যাক্ট তখন নিতে পারবো অনেক সুচারুভাবে। অনেক ধন্যবাদ স্যার। আমি অধ্যাপক লিয়াকত আপনার কাছে একটু যেতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি অ্যাক্রেডিটেশনের কথা বলেছেন, যেটা মূলত আমাদের মানব সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা জানি যে স্বাস্থ্য ব্যবস্থার আরেকটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে যে আমাদের ভ্যাকসিন এবং অন্যান্য প্রোডাক্ট যেগুলো আছে, এবং সেটার সাথে কিন্তু আমাদের রেগুলেশনের একটা বিষয় জড়িত। আমি কাকে বা কী ধরনের প্রোডাক্ট আমি বাজারে আনবো, তার কোয়ালিটি, আপনি ওভারঅল হেলথ কেয়ার কোয়ালিটির কথা বলেছেন, কিন্তু প্রোডাক্টেরও তো একটা কোয়ালিটি আছে, ওষুধেরও তো কোয়ালিটির বিষয় আছে, সেগুলো রেগুলেশনের বিষয় আছে। অর্থাৎ আমরা যখন স্বাস্থ্যের কথা বলি, আমরা সেবার বিষয়টাকে যতটুকু গুরুত্ব দিই, অন্যান্য যে প্রোডাক্ট আছে, স্বাস্থ্যের ডিজিডি এর যেই কাজটা আছে, অর্থাৎ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজগুলো আছে, সেগুলো কিন্তু অনেক সময় আমাদের আলোচ্য সূচি থেকে অনেক সময় বাদ পড়ে যায়। তো এই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। হ্যাঁ, আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেছেন, কারণ আসলে যদি আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচারের কথা যখন এত বলছি, যে আমাদের 70% উপরে পকেট থেকে যাচ্ছে, তার আবার প্রায় 50% উপরে কিন্তু, বা 60% উপরে ওষুধের উপরে যাচ্ছে। কাজে ওষুধ নিয়ে কিন্তু অনেক মনোযোগ দেওয়া দরকার, প্রায় 80%। তো হ্যাঁ, তো আমি কমই বললাম একটু, হ্যাঁ, কিন্তু বেশি তো যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন গবেষণায় বিভিন্ন রকম বা বিভিন্ন রোগ ভেদে।
কিন্তু অ্যাভারেজে অনেক বেশি যাচ্ছে। তো এই ক্ষেত্রে DGDA এর কিন্তু বেশ কিছু নীতিমালা এবং আপনার যদি নতুন ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট যেটা আপডেট হয়েছে সেখানে কিন্তু সত্যি সত্যি বেশ ভালো কিছু পয়েন্ট রয়েছে, কিন্তু এগুলোর বাস্তবায়ন দরকার, কারণ ওটা হয়েছে, অ্যাক্ট হয়েছে, বিধিমালা এখনো অনেকগুলো বাকি আছে। হ্যাঁ, মানে রুলস রেগুলেশনগুলো আরও ফর্ম করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওখানে বেশ কিছু ব্যাপার কিন্তু আছে যে আমাদের তত্ত্বগতভাবে কিন্তু ড্রাগ কমিটির অনেকগুলো এম্পাওয়ারমেন্ট রয়েছে ড্রাগের নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু কমিটি রয়েছে, হ্যাঁ, এবং কমিটিতে কিন্তু প্রফেসর আজাদ খান সাহেব রয়েছেন, আমরাও রয়েছি। হ্যাঁ, আমরা কিন্তু চেষ্টা করেছি কোভিডের সময় ভ্যাকসিনগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু যথেষ্ট করা হয়েছে। কোয়ালিটি উৎপাদন নিয়ে ওইগুলোরও কিন্তু একটা বিধিমালা, এবং ভ্যাকসিনের যে ল্যাবরেটরিটা, যেটা টেস্টিং ল্যাবরেটরি, সেটা কিন্তু এডিবির সহায়তায় একটা বেশ বড় ল্যাবরেটরি উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়ে গেছে, ইতিমধ্যে কাজ চলছে। এবং সেটা আবার ফার্মাকোভিজিলেন্স, যেটা যে এই গাইডলাইনগুলো কিন্তু WHO সহায়তায় তৈরি হয়েছে ইতিমধ্যে। ফার্মাকোভিজিলেন্স শুধু না, ইন্টিগ্রেশন অফ ফার্মাকোভিজিলেন্স, আপনি জানেন সার্নের যে কন্ডিশন, সেগুলো ফুলফিল করা হয়েছে। ড্রাগসে কিন্তু ভিতরে এই জিনিসগুলো সফট, যেটাকে বলছি, এই সফট কম্পোনেন্টের জন্য WHO কিন্তু প্রস্তুতি নিচ্ছে যে এবছর হয়তো লেভেল 3-তে আপগ্রেড করে দিতে পারে DGDA-কে। হ্যাঁ, এই প্রস্তুতি কিন্তু প্রায় সম্পন্ন হওয়ার পথে। হার্ডওয়্যার ল্যাবরেটরিটা এবং সফটওয়্যারের যে বাকি কাজগুলো ছিল, অর্থাৎ গাইডলাইন, সেগুলো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই অগ্রগতিগুলোকে এখন যদি মানে ঠিকমতো বাস্তবায়ন করা যায়, কিন্তু সমস্যা আবার জনশক্তির। আপনি যা জনশক্তির প্রশ্ন বলছেন, আমরা কিন্তু সেবা টেবা ইত্যাদি বললাম, কিন্তু আমিও যেমন বললাম না যে DGDA-এর জনশক্তি কিন্তু অত্যন্ত অপ্রতুল। এই যে এত প্রাইভেট সেক্টরের বিকাশ, এত ফার্মেসি, এগুলোকে সুপারভাইজ করা, ডিসেন্ট্রালাইজ করে, বিকেন্দ্রীকরণ করে সব জায়গাতে যে জনশক্তি দেওয়া, সেটার কিন্তু ক্ষমতা তাদের নেই। সুতরাং এই ব্যাপারে আপনি খুব রাইটলি প্রশ্ন তুলেছেন যে ড্রাগস আমাদের কতগুলো জিনিস মার্জিনাল হয়ে গেছে। মেনটেন্যান্স, নেমেও যেমন মার্জিনাল। হ্যাঁ, আমাদের কিন্তু ওই জায়গাগুলোতে প্রাইমারি জনশক্তির ট্রেনিংটা যদিও নিপোর্ট করে, কিন্তু এটাকে কোনো ইনস্টিটিউশনালাইজ করা হয় না, সেটাও মার্জিনাল হয়ে আছে। তো এই বিষয়গুলোকে আমাদের আসলে গুরুত্ব দিতে হবে। আমরা সবসময় ডাক্তার, নার্স কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ভেবে আসছি, তো আমাদের অন্যান্য বিষয়গুলো আমাদের অবহেলিত থেকে যাচ্ছে। অনেক ধন্যবাদ। প্ল্যানিং এর যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে প্রশিক্ষণ দেয়। জি, অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব। দর্শক, আমাদের অনুষ্ঠানের মাঝপথে আমরা চলে এসেছি প্রায়। একটা বিরতিতে যাব। বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো সুরক্ষায় প্রতিদিনে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবার ফিরে আসলাম স্টুডিওতে সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। প্রথমেই আমি জাতীয় অধ্যাপক AK আজাদ খান স্যার, আপনার কাছে আসতে যাচ্ছি। আপনি বর্তমানে তো বটেই দীর্ঘদিন ধরে বহু মানুষের সাথে, বহু স্টেক হোল্ডার বা অংশীজনের সাথে কথা বলছেন স্বাস্থ্য খাতের, স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলো নিয়ে। আমি নিঃসন্দেহ যে আপনি বহু মানুষের কাছ থেকে বহু পরামর্শ পেয়েছেন, নানা সমস্যার কথা শুনেছেন, কিন্তু এত অল্প সময়ের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয়। অর্থাৎ এটাকে প্রায়োরিটাইজ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা আপনি কিভাবে চিন্তা করছেন, কোন বিষয়গুলোকে আপনি প্রায়োরিটাইজ করছেন বা কিভাবে এটা করছেন, সেই বিষয়ে যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, আমাদের তো বাস্তববাদী হতে হবে, তাই না? প্রথম কথা হলো যে বাংলাদেশে যেটুকু স্বাস্থ্য ব্যবস্থা আছে সে তো বেশি সেন্ট্রালাইজড। এটা কিন্তু আমি কথা বলছি না যেখানে স্বাস্থ্য ব্যবস্থায় সেন্ট্রালাইজড, মানে বহু ব্যবস্থায় সেন্ট্রালাইজড। আমি একটা উদাহরণ থেকে বলছি যে বাংলাদেশ নেভির হেডকোয়ার্টার বা IWD এর হেডকোয়ার্টার ছিল বরিশালে, নিয়ে আসছে ঢাকায়। তো সেন্ট্রালাইজ, কিন্তু ওই হেলথ কেয়ারটাকে আমাদের ডিসেন্ট্রালাইজ করতে পারতে হবে, তাই না? যে এবং এটা করা তো সম্ভবই একটা। আরও একটা কথা আমি বিশেষভাবে বলবো যে মডার্ন টেকনোলজি কিন্তু বিশেষ সুযোগ সৃষ্টি করছে, ডিসেন্ট্রালাইজ করারও কিন্তু সুযোগ এনে দিয়েছে। আমরা প্রায় শুনতে পাই, সবাই কমপ্লেন করে, আমি তো ডাক্তার, ফিজিশিয়ান, এটা তো আমার পরিচয়, তো বলে ডাক্তার গ্রামে যেতে চায় না। তো আমি প্রশ্ন করি, আপনার ছেলেকে গ্রামে পাঠাবেন? তো সেও তো তখন থেমে যায়। তো এখন পয়েন্টটা হলো যে আমি তো ওভারনাইট গ্রামের অবস্থাটাকে বদলাতে পারবো না। যে গ্রামের লোক থাকবে, তাদের সেই থাকার পরিবেশটা ঠিক,
তার সন্তান সাথে লেখাপড়া করাবে, সে পরিবেশ হঠাৎ করতে পারবো না। কিন্তু আমি তো মডার্ন টেকনোলজি ব্যবহার করে অনলাইন স্বাস্থ্যসেবাকে নিয়ে যেতে পারি। কারণ এখন যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, তাতে তো একদম হাইয়েস্ট লেভেল অফ কেয়ার একদম রিমোট কর্নার পর্যন্ত নিয়ে যাওয়া যায় অনলাইনে। বস্তুতপক্ষে আমাদের বুঝতে চেষ্টা করতে হবে যে টারশারি কেয়ার হসপিটাল যে আছে না, ওইটার সংখ্যা কমাইয়েই ফেলতে হবে, অত প্রয়োজন হবে না, বুঝলেন না? কারণ একজন সত্যিকার অথবা যে একজন লোককে যদি জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে না হয়, তার তো টারশারি কেয়ার হসপিটালে যাওয়ার প্রয়োজন নাই, বুঝলেন না? সুতরাং আমাদের এই প্রায়োরিটিটাকে চেঞ্জ করতে হবে, যে প্রিভেনশন অফ ডিজিজ, প্রমোশন অফ হেলথ, এবং যেটা সেন্টারের বাইরে নিয়ে যাওয়া যায়, দেওয়া যায় কারেক্টলি, দেওয়ার ব্যবস্থা করা, এটা কিন্তু একটা অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ চেঞ্জ করলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো। আরেকটা জিনিস বলবো যে ডাক্তারিতে আমাদের যে মেডিকেল ইথিক্স বা জিনিসটাকে ওইভাবে এমফাসিস দিয়ে পড়ানো হয় না। কারণ এটা বুঝতে হবে যে ডাক্তারি পেশাটা কিন্তু এটা ব্যবসায়ী অ্যাঙ্গেলে ডিজাইনডই নয়, হওয়া উচিত নয়, জানেন না? কারণ এই কথাটা যদিও অ্যাপ্রোপ্রিয়েট মনে না হইতে পারে, কিন্তু আমি মনে করি ইম্পর্টেন্ট। সেটা হলো পৃথিবীতে কোথাও তো কোনো লয়ারদের ফিক্সড ফি নাই, কমিউনিস্ট কান্ট্রি ছাড়া। কিন্তু পৃথিবীর সর্বত্র তো ডাক্তারদের ফিস আছে, এবং ডাক্তার নিজে ঠিক করছে, কিন্তু ওই ফিটা কিন্তু যেটা ডাক্তার ঠিক করেছে তার মানে ওর বেশি নেবে না। এটা বিজনেস ল্যাঙ্গুয়েজে না, বুঝলেন না? মানে একটা রোগী দেখতে আমার 10 মিনিট লাগতে পারে, আধা ঘন্টা লাগতে পারে, ফিটা ভেরি করে না তো। তো এইটা কিন্তু ওই ছাত্র অবস্থায় পড়ানো হয় না, জিনিসটাকে মানে এমফাসাইজ করা যায়, এভাবে গড়ে ওঠানো হয় না। তো যাই হোক, আমি প্রায়োরিটির কথা আপনি বলছেন, সোজা ল্যাঙ্গুয়েজে বলছি যে প্রথম আমাদের জানতে হবে যে যাই আমাদের আসে, এই কিটিটাকে যাতে সবাইকে শেয়ার করানো যায়, সেটা যতক্ষণ সম্ভব করতে হবে, এবং মডার্ন টেকনোলজি ব্যবহার করে স্বাস্থ্য ব্যবস্থাকে বিস্তৃত করতে হবে। আর একটা প্রিভেনশন দিতে হবে। আপনি একটু আগে আলাপ করছিলেন ভ্যাকসিনেশন। 18 কোটির বেশি লোক দেশে, এই ভ্যাকসিন ইম্পোর্ট করে কি আপনি পারবেন? আমরা উৎপাদনের দিকে যেতে হবে। হ্যাঁ, আমাদের ভ্যাকসিন টেকনোলজিকে অ্যাকোয়ার করতে হবে, এটা তো অ্যাকোয়ার করা কঠিন না তখন। ধন্যবাদ স্যার। আমাদের আরো অনেক কথা আসলে শোনার ছিল আপনার কাছ থেকে, সময়ের অভাবে আমাদের একটু সংক্ষিপ্ত করতে হচ্ছে। ডক্টর জাকির হোসেন স্যার, আপনার কাছে আসছি। আমাদের এই আলোচনাতেও কিন্তু আমরা জনস্বাস্থ্যের একটা বিষয় এবং প্রিভেন্টিভ সাইডটাকে যে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এই বিষয়গুলো আমরা শুনেছি। কিন্তু বাংলাদেশে কিন্তু ঐতিহাসিকভাবে জনস্বাস্থ্য বিষয়টা উপেক্ষিত। জনস্বাস্থ্য অবকাঠামো কিভাবে ঢেলে সাজানো যেতে পারে সে বিষয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? তার আগের কথা শুধু আমি বলবো যে ক্ষমতা কেন্দ্রীভূত করার অসুবিধাটা কি। আমি একটা উদাহরণ দেই। ধরুন একটা বাড়িতে আগুন লাগলো, তো এখন যারা আশেপাশে আছে তারা আগুনটা নিভাতে পারে, কিন্তু তাদেরকে ওই দায়িত্ব দেওয়া হয়নি। আগুন নেভানোর জন্য ঢাকা থেকে সিদ্ধান্ত যাবে, ততক্ষণে বাড়ি পুড়ে ছাই। তো এই জন্য, এবং এই একই সূত্রে আমি বলবো যে আমরা জনস্বাস্থ্য যে হাসপাতাল ডায়াগনস্টিক্স সেবা থেকে আলাদা, এটা মানুষকে চিন্তা করতে হবে। বাংলাদেশে আপনার প্রায় 16,000 হাসপাতাল আছে, সরকারি বেসরকারি। এখানে প্রায় ধরুন আপনার 16 থেকে 20 লাখ মানুষ আছে। এদের কাজকর্ম দেখার জন্য যদি একটা আপনার অধিদপ্তর থাকে, তাকে যদি আবার জনস্বাস্থ্যের জন্য দেওয়া হয়, এবং তাদের ব্যাকগ্রাউন্ড না জনস্বাস্থ্যের। এখন যেমন ডিজি আছেন, উনি কিন্তু অত্যন্ত সজ্জন, বিনয়ী, ভদ্র, সৎ মানুষ, কিন্তু ওনার যে লেখাপড়া, চিন্তা ধারণা, ধ্যান ধারণা, অভিজ্ঞতা, সেটা জনস্বাস্থ্যের দিকে যায় না। জনস্বাস্থ্য হলো একদম মানুষের কাছাকাছি যে সেবাটা, ওই যেটা আজাদ সাহেব বললেন, অধ্যাপক আজাদ সাহেব বললেন যে এটা প্রতিরোধ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, প্রমোশন করতে হবে, এগুলো সবগুলো যেগুলো ক্লিনিক্যাল ট্রিটমেন্ট না। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি, অনেক সময় আমি কথা বলেছি যে আপনার জনস্বাস্থ্যের জন্য আসলে একটা আলাদা অবকাঠামো দরকার, এবং কোভিড-19 ভালোভাবে এটা বুঝিয়ে দিয়েছে যে যদি অবকাঠামো আলাদা থাকতো তাহলে কিন্তু আরও অনেক ভালোভাবে, অনেক দক্ষভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম। তো এই অবকাঠামো আমাদের দরকার। অবকাঠামো মানে হলো আপনার জনস্বাস্থ্য অধিদপ্তর এবং একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত যে অবকাঠামো, সেটার কথা আমি বলছি। এটা একটা স্বাধীন থাকবে, স্বাধীনভাবে বিচার বিবেচনা করবে, সিদ্ধান্ত নেবে, এবং যথাযথভাবে যখন প্রয়োজন সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে। জি,
ধন্যবাদ। অধ্যাপক লিয়াকত, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমরা স্বাস্থ্য মানব সম্পদের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি, সেটা হালনাগাদ করা হচ্ছে। ঠিক একইভাবে স্বাস্থ্য অর্থায়নের যেই স্ট্র্যাটেজি বা কৌশলপত্র আছে সেটাও কিন্তু হালনাগাদ করা হচ্ছে। এই বিষয়ে আপনার বোঝাপড়া এবং জানাশোনা, অর্থাৎ আপনি এটার কতটুকু খোঁজখবর রাখছেন এবং আমাদের সংস্কার প্রক্রিয়ায় স্বাস্থ্য অর্থনীতির সংস্কারের বিষয়টিকে কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন? এটি অত্যন্ত একটি কেন্দ্রীয় বিষয়। আসলে ডাব্লিউএইচওর যে 6টা পিলার, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং মানব সম্পদের পরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাথে সাথে অর্থায়নের প্রশ্ন। এবং অর্থায়নে আপনি জানেন যে এই অঞ্চলেও, এই দক্ষিণ যে এশিয়ার অঞ্চলেও আমরা অত্যন্ত পিছনে পড়ে আছি। হ্যাঁ, আমাদের জিডিপির 1% ঊর্ধ্বে যেতেই পারছি না, অথচ শ্রীলঙ্কার মতো দেশও 1.7%। তাহলে আমাদের প্রথম কথা হবে যে রাষ্ট্রে, যেটা স্যার বলছিলেন, যে আসলে যদি সত্যি সত্যি সার্বিক স্বাস্থ্যসেবা সবাইকে দিতে হয়, সর্বজনীন স্বাস্থ্যসেবা, তাহলে আসলে প্রাইভেট সেক্টর মূল হয়ে কখনো হতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে পাবলিক সেক্টরকে জোরদার করতেই হবে। আমাদের ঐতিহাসিক কারণে প্রাইভেট সেক্টর গ্রো করেছে, কিন্তু আমাদের পাবলিক সেক্টরে অর্থায়ন যদি অন্তত পক্ষে 5% আইডিয়ালের জিডিপি নাও যায় ডাব্লিউএইচওর, আমরা অন্তত 2.5-3% যদি না যাই, তাহলে আমরা এই আশা করতে পারি না। সুতরাং সেই ব্যাপারে সরকারকে, এবং এটা একটা প্রায়োরিটি, এটা একটা অগ্রাধিকার যে আমাকে দিতে হবে। ব্যয় হয় না, অমুক হয় না, তমুক হয় না, এসব বলে লাভ নাই। কারণ এত ভ্যাকান্ট পোস্ট রেখে, আমার এত শূন্য পদ, লোকই নাই, সে ব্যয় করবে কোত্থেকে? এবং ব্যয়ের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি চেক করতে হবে। তার হ্যাঁ হ্যাঁ স্যার প্লিজ। তারপরে একটা উদাহরণ দেব আমি। আপনাদের মনে আছে যে যমুনা সেতু যখন হয়, তখন কোর্ট টাকাটা বিল করতে যমুনা সেতু ট্যাক্স নিয়েছিল একটা, জি, তাই না? মানুষ প্রোটেস্ট করছে, কিন্তু সেতু হওয়ার পর সবাই খুশি হয়েছে যে ট্যাক্সটা যে দিয়েছি আমি তার প্রতিফল পেয়েছি। অর্থাৎ অর্থায়নটা যদি বাড়ানো হয় স্বাস্থ্য ক্ষেত্রে, সেটা না, আলটিমেটলি ওটা মানুষ আপনি যদি মেনে নেবে। বলেন, হ্যাঁ। মানে পাইলটিংও যদি করেন একটা ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টে মানুষকে বলেন তাদের ট্যাক্স পে করে তার লেটস সে 0.05% ইউনিভার্সাল হেলথ কেয়ারের নামে দিয়েছেন, জি, তাহলে বিল্ড হয়ে যাবে। আমি একটা উদাহরণ বলছি। আমি একটা এর সাথে যোগ করি, ওটা হলো স্বাস্থ্যে যে ইনভেস্টমেন্টটা, এটা যে অত্যন্ত লাভজনক একটা ইনভেস্টমেন্ট, সেটা এই মানুষকে বোধটা বোঝাতে কিন্তু হবে। আমাদের হ্যাঁ, উদাহরণ প্রথমে বুঝতে হবে মানুষকে যে বোঝাতে হবে, স্যার। এটা আসলে যেটাকে ব্যয় না, স্বাস্থ্যকে ব্যয় বলতে হবে না, এটা হবে মানে বিনিয়োগ। হ্যাঁ, জনশক্তি বিনিয়োগ। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে 12 সাল থেকে 30 সাল, আপনিও জানেন যে যেটা আপনি বলছিলেন যে স্বাস্থ্য হেলথ সেক্টর ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি, ওটাতে অনেক কিছু ট্রায়াল হয়েছে। ওখান থেকে শিক্ষা লাভ করে এই যে আধুনিক যেটা করতে হবে, এটাকে সংস্কারের সঙ্গে নিয়োগ করতে হবে। আর আমি একটা বড় কথা শেষ করে, প্রাইমারি স্বাস্থ্য হেলথ কেয়ারকে অবশ্যই একটা প্যাকেজের মধ্যে এনে এটা এক্সটেন্ড করে এটাকে ফ্রি সার্ভিস জনগণকে দিতে হবে। ফ্রি সার্ভিস এবং কোয়ালিটি সার্ভিস এটা ইন্স্যুরেন্সের বাইরে করতে হবে, এটা অনেক গভর্নমেন্ট অর্থায়নে করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আপনাদের অত্যন্ত মূল্যবান মতামতগুলো শেয়ার করার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আজকে বছরের প্রথম দিনে এত চমৎকার আলোচনা এমন বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা শুনতে পেলাম, এটা ব্যক্তিগতভাবে আমি খুবই সমৃদ্ধ হয়েছি, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক, আপনারা যে আমাদের সাথে এতক্ষণ ছিলেন সেই জন্য ধন্যবাদ। আমরা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার কথা শুনেছি যে কিভাবে একটা স্বাস্থ্যকে আলাদা কমিশনের আন্ডারে যদি নিয়ে যাওয়া যায়, সেটার যে সুবিধা, তার যেই চ্যালেঞ্জেস আছে, সেই বিষয়গুলো আমরা শুনেছি। স্বাস্থ্য অর্থায়ন, স্বাস্থ্য মানব সম্পদ, সেগুলোকে কিভাবে দেশের কল্যাণে ব্যয় করা যায়, কিভাবে নতুন ভাবনা নিয়ে আসা যায়, সেই বিষয়গুলো আমরা শুনেছি। নতুন ভাবনা নিয়েই সূচিত হোক আমাদের নতুন বছরের পথ চলা, নতুন বাংলাদেশের পথ চলা, সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।